বল, তোকে কে পাঠিয়েছিল? হ্যাঁ, তুই দিশার উপরে অ্যাটাক করেছিলিস কেন? বল বল বলছি। আমরা কিন্তু এখন অনেক কিছু জানতে পেরে গেছি। বলতো, একটা অ্যাক্সিডেন্ট ভিকটিমকে তুই ডক্টর মন্ডলের কাছে নিয়ে গেছিলিস, সেটা কে? বল আগে বল। আপনি ওনার ট্রিটমেন্ট নিজের নামে করেছিলেন কেন? আর শাগনিক বাবুকে কি করেছেন? শাগনিককে তুই প্ল্যান করে মেরেছিলিস না অন্য কেউ মারতে বলেছিল? সত্যি করে বল, সত্যি করে বল। সোম, এক্ষুনি পুলিশে ফোন করো। ওর পিঠে পুলিশের ডান্ডা না পড়লে ওর মুখ দিয়ে কথা ওগড়ানো যাবে না। রনিত গেছে, আসছি এক্ষুনি। আসুন, এই যে আসুন। এই হলো কেচো, দিশার উপরে অ্যাটাক করতে এসে হাতে নাতে ধরা পড়েছে। আপনারা ওকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন, আর এই ছেলেটা ডাইরেক্টলি আমার বাড়িতে ঢুকে এলো। শুধু বাড়িতেই নয়, একেবারে ডাইরেক্টলি দিশার ঘরে ঢুকে পড়েছে। দিশার সাথে আজকে কি হতে পারতো সেটার কোনো আইডিয়া আছে আপনাদের? দেখুন, আপনি দিশার সেই অবস্থাই হতো যেটা আপনার ভাই শাগনিক কর্মকারে হয়েছিল। দিশার এই অবস্থা হতো? হ্যাঁ, তার মানে তুমি শানুকে খুন করেছি? ওকে আমি খুন করেছিলাম। কেন মারলে শাগনিককে? কিসের জন্য মারলে? টাকার জন্য। আবার কি? ভেবেছিলাম ওরকম মালদার পার্টি থেকে ভালো রকম টাকা আদায় করা যাবে, কিন্তু ও তো টাকা দিতে অস্বীকার করলো। তাই সোজা খালাস করে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এই খুনের কেসেও আমি ফাঁসতাম না যদি এই দিশার প্রেমিক বিবান না চলে আসতো। ওই বিবান তো সেই দিনকে আমাকে ধরে দিতেই চেয়েছিল। যদি সেই দিন আমি দিশা আর গুবলাইকে মেরে দেওয়ার ভয়টা না দেখাতাম, তাহলে আমাকে টানতে টানতে সে থানাতেই নিয়ে যেত। তাই ওকে মেসেজ করে বলেছিলাম, গুবলাইকে বাঁচাতে গেলে দিশাকে ফাঁসির সাজা শোনাতেই হবে। কিন্তু সেদিন আপনি বলেছিলেন যে আপনি অন্য কারোর হয়ে কাজ করেন। দূর, সেই দিন তো মিথ্যে কথা বলেছিলাম। এই কেচো নিজের মর্জির মালিক। শেষ মুহূর্তে তোমাকে ফাঁসাতে গিয়ে শাগনিক কর্মকারকে তোমার গাড়ির সামনে ধাক্কা মারা, সেটাও আমার বুদ্ধিই ছিল। আমি কি বিভানকে ভুল বুঝলাম তবে? আচ্ছা, কেচোকে তো আমরা হেফাজতে নিচ্ছি, কিন্তু আপনাদের এক্ষুনি থানায় আসতে হবে বয়ান দিতে। হ্যাঁ অফিসার, আপনারা যান, আমি সৌমদের নিয়ে এক্ষুনি আসছি। এই নিয়ে যান, একে গাড়িতে তোলো। চল চল। বিভান, আমার ঘড়ি আর ওয়ালেট। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, স্বীকার করছি যে ভুলটা আমাদের দিক থেকে হয়েছিল। অকারণে আপনাকে এইভাবে কষ্ট পেতে হলো। আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। ইটস ওকে স্যার, আপনারা তো আপনাদের ডিউটিটাই করেছেন, তাই না? বিভান, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা আমি তোমার কাছে চাইছি দিশা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এতদিন তোমাকে ভালোবেসেছি, তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না, আমি বিশ্বাস করো, আমি এটা আশা করিনি তোমার কাছ থেকে। আমি তোমাকে ফাঁসির সাজা শোনাতে বাধ্য হয়েছিলাম তোমার সন্তানের কথা ভেবে, কিন্তু তুমি আমার দিকে আঙুল তুললে, বিশ্বাস করলে না আমাকে, তোমার এত বছরের বন্ধুকে। তুমি এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে দিশা, খুব। বিভান দেখো, তখন যা পরিস্থিতি ছিল তাতে আমি কি করতাম? পরিস্থিতি যাই থাকুক না কেন দিশা, তোমার জায়গায় আমি থাকলে অন্যের কথায় বিশ্বাস করে এত বড় একটা স্টেপ নিতাম না। বিভান, আমি এনিওয়ে, বাই। কি হলো বস, এত রাতে ডেকে পাঠালে? কিছু এসছিস ভাই, খুব বড় বিপদ হয়ে গেছে। সৌম কর্মকার শাগনিকের মার্ডার কেসটা রিওপেন করিয়েছে। সর্বনাশ! তাহলে তো আমরা ফুল ফেসে যাবো বস। না, দুজনে একসাথে ফাঁসলে কিছুতেই চলবে না। শোন কেচো ভাই আমার, তুই শাগনিকের খুনের দায়টা
নিতে পারবি? কি বলছো বস? খুনের দায় আমি একা নেব কেন? তাহলে তো আমাকে... আরে তোর কিচ্ছু হবে না, জেল থেকে তোকে বের করার দায়িত্ব আমার। তুই শুধু শোন, তোকে কি করতে হবে, তুই দিশাকে খুন করার চেষ্টা করবি, মানে শুধু চেষ্টা করবি। তাহলে পুলিশ তোকে অ্যাটেম্প্ট টু মার্ডারের কেসে ধরবে, আর সেখানে গিয়ে তুই বলবি তুই আমাকে গুবলাই আর দিশাকে খুন করার ভয় দেখিয়ে আমাকে মিথ্যে বলতে বাধ্য করেছিস বা চুপ থাকতে বাধ্য করেছিস। ব্যাস এইটুকু করলেই হয়ে যাবে। কি রে, এই কিছু কি এত ভাবছিস? তুই পারবি না কাজটা করতে? আমি তো তোর বড় দাদার মতো, বল। তুই তো আমার হয়ে কত কাজ করেছিস, কোনোদিন তোকে কোনো বিপদ হতে দিয়েছি? আমি এবারও বলছি তোকে, তুই ভরসা রাখ আমার উপর, তোর কোনো বিপদ হতে আমি দেবো না। প্লিজ একটু ভরসা রাখ। ঠিক আছে বস, তুমি যা বলবে তাই হবে। আমি তো তোমাকে বিশ্বাস করি, তুমি দেখবে এই কাজটা আমি ঠিক করে দেবো। থ্যাংক ইউ ভাই আমার, আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। কেন জানি না বারবার মনে হচ্ছে ভিভানের এর সাথে একটা কানেকশন আছে, কিন্তু সেটা এবার প্রমাণ করব কি করে প্রমাণ করব? আমাকে খুনি প্রমাণ করতে চেয়েছিলে তো, এর শোধ আমিও তুলব দিশা সান্যাল। সৌম্য আর তোমাকে আমি কোনোদিনও এক হতে দেব না, এটা ভিভানের প্রমিস। সব তথ্য প্রমাণ যাচাই করে দেখার পর এই আদালত মিসেস দিশা কর্মকারকে নির্দোষ ঘোষণা করেছে। তার কিছু ভূঁইয়াকে সাগ্নিক কর্মকারের খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। আমি কিন্তু জানতাম দিশা ঠাকুর ঠিক একদিন আমাদের এই বিপদ কাটিয়ে দেবেন। এটা হতে পারে বলো তো তুমি? আমার মেয়ে যে কোনোদিনও কারোর ক্ষতি করা তো দূরস্থ, ক্ষতি করার কথা ভাবতেই পারে না, তার এত বড় শাস্তি কখনো হতে পারে? দেখো সব ঠিক হয়ে গেল, সব ঠিক হয়ে গেছে দিশা। আমরা সত্যি জানতাম রে যে তুই ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করবি, আমি জানতাম। তবে কি বলো তো বাবা, এটা না আমার একার পক্ষে সম্ভব হতো না যদি সৌম্যবাবু আর রনিতবাবু আমার পাশে না দাঁড়াতো। হ্যাঁ, মানে ওনাদের জন্যই আমি আসল অপরাধী অবধি পৌঁছাতে পারলাম আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলাম। সমু, তুমি আমাদের জন্য যা করলে, আমার মেয়েটাকে তুমি বাঁচালে। আমি জানি না রনি, তোমাকেও বলছি, আমি জানি না কি ভাষায় তোমাদের আমি ধন্যবাদ জানাবো। শুধু আমার কৃতজ্ঞতাটুকু আমি আমার হাত দুটো তোমার সামনে জোর করে আমি জানাতে চাই। মিস্টার সান্যাল, এটা আপনি কি করছেন? প্লিজ হাত নামান, প্লিজ। না, এইভাবে আমাদের লজ্জিত করবেন না আঙ্কেল। দেখুন, আমরা তো কারো কোনো উপকার করিনি। শাগনিকে খুনের অপরাধীকে খুঁজে বের করাটাই তো আমাদের আসল উদ্দেশ্য ছিল। আর সেটা করতে গিয়ে আমরা একটা মস্ত বড় ভুলও করেছি। দিশাকে কষ্ট দিয়েছি, আপনাদের পরিবারের সকলকে কষ্ট দিয়েছি। ভুল হয়েছে আমাদের, আই এম সরি। আর আমাদের তাড়াহুড়ো করাটা ভীষণই ভুল হয়েছে, কারণ আমরা যদি একটু মাথা ঠান্ডা করে প্রমাণগুলো যদি একটু খতিয়ে দেখতাম না, তাহলে কেঁচো এতদিনে ধরা পড়ে যেত। শেষ ভালো যার সব ভালো তার কথায় বলে না, আলটিমেটলি যে আসল অপরাধী ধরা পড়েছে এই তো অনেক। এক্স্যাক্টলি। বলছি যে অনেকটা দেরি হয়ে গেছে, আমার গাড়ি আছে, আমি আপনাদের ড্রপ করে দিচ্ছি। এ বাবা, না না, তার দরকার পড়বে না, আমরা ট্যাক্সিতে চলে যাবো। যাও না প্লিজ প্লিজ প্লিজ, এটা হয় নাকি কখনো? আমার গাড়ি আছে, সেখানে আপনি ট্যাক্সি নিতে যাবেন। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি একটা ক্যাব বুক করে চলে যাচ্ছি, তুই ওনাদের ড্রপ করে দিয়ে আয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তুই একটা ক্যাব বুক করে নে। আসুন প্লিজ 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 প্লিজ, আমাকে লজ্জা দেবেন না প্লিজ। এতদিনে সব রাগারাগি, ভুল বোঝাবুঝি সরিয়ে সম্পর্কগুলো সহজ হচ্ছে। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ রাধা মাধব। আমি জানতাম ঠাকুর, জানতাম তুমি একদিন সব ঠিক করে দেবে। এবার শুধু আমাকে ক্ষমা করে দাও। এতদিন ধরে মেয়েটাকে ভুল বুঝে অনেক অন্যায় করেছি, এবার একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও ঠাকুর। আমার ছেলের জীবনে যে হীরের টুকরো মেয়েটাকে তুমি এনেছো, তাকে যেন আমি এই বাড়ির লক্ষ্মী করে রাখতে পারি। ওই মেয়ের কর্মকার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। ও
যতই নিজেকে নির্দোষ প্রমাণ করুক, এই বাড়ি ছেড়ে ওকে যেতেই হবে। ড্যাড, ওই মেয়েটা কিন্তু নির্দোষ প্রমাণ হয়ে বাড়িতে ফিরে আসছে ড্যাড। এরপর কিন্তু চুপচাপ বসে থাকবে না হাত গুটিয়ে। এতদিন ধরে আমরা ওকে যা যা কথা শুনিয়েছি তার 10 গুণ কথা ও এবার আমাদের শোনাবে। আমি মানছি ড্যাড, আমি মানছি ও খুনি নয়, তাই বলে তো ওকে আমরা ফ্যামিলি মেম্বার হিসেবে মেনে নিতে পারি না। দেখো ড্যাড, মমসি কিন্তু ওকে অলরেডি মাথায় চড়িয়ে রেখেছে, আর দা ভাই তো ওকে বরাবর ছাড় দিয়েই রেখেছে। দিনকে দিন দা ভাই ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে উঠছে ড্যাড। ড্যাড, তুমি কি বুঝতে পারছো? যতই ওরা ভিন্ন মেরুর হোক না কেন, আগুন আর ঘি পাশাপাশি থাকলে কিন্তু আগুন জ্বলে উঠতে বেশিক্ষণ সময় লাগবে না ড্যাড। কি হলো ড্যাড, তুমি চুপ করে আছো কেন? মানে তুমিও কি তাহলে ওই মেয়েটাকে মেনে নিলে? তানিষ্কা, আমি দিশা, আমি পেরেছি মামুনি, আমি সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আমি জানতাম তুমি পারবে, কারণ ঈশ্বর সব সময় তোমার মতো মেয়েদের সঙ্গে থাকে। আমি সন্তান হারানোর শোকে তোমাকে অনেক অভিশাপ দিয়েছি দিশা। আজকে মন থেকে তোমাকে আশীর্বাদ করতে চাই, তুমি যেন চিরজীবন এইভাবে সব বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারো, আর তোমার সিঁথির সিঁদুর যেন। তোমার সাথে আমারও কিছু কথা আছে। বলো। দেখো দিশা, আমিও তোমাকে ডাউট করেছিলাম, অস্বীকার করছি না। ভেবেছিলাম তুমি খুনি, অর্থলোভী, কিন্তু আজ ফাইনালি তুমি প্রমাণ করে দিয়েছো যে আমার ছেলের খুনে তোমার কোনো ভূমিকা নেই, তুমি নির্দোষ। হ্যাঁ, আমি নির্দোষ, আর তার জন্য আমি সত্যিই খুব খুশি। তবে আমার খুশি হওয়ার আরও একটা কারণ আছে। আসলে এই বাড়িতে আসার পর থেকে আপনাদের সাথে একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক তৈরি হয়ে গেছিল, কিন্তু আজ সেটা মিটে গেছে। আর সেই জন্যই আমি আজকে নেই, তুমি গুবলাইকে নিয়ে আর এই বাড়িতে থাকতে বাধ্য নও, এটাই বলতে চাইছিলে তো? না তানিষ্কা, আমি বলতে চাইছিলাম যে আপনারা কেউ আমাকে আর অপরাধী চোখে দেখবেন না। মানে আমি বা গুবলাই চোখের সামনে ঘুরে বেড়ালে আপনার মনে হবে না যে আপনার স্বামীর খুনি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছ। তবে আমাদের বাড়িতে তোমাদের ঘুরে বেড়ানোর তো আর কোনো প্রশ্নই আসে না। এই যে তুমি এক্ষুনি বললে না যে আমাদের পরিবারের সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল মিথ্যে প্রতিশোধ স্পৃহার ভিত্তিতে, তাই বললে তো? আজকে সেটা শেষ হয়ে গেল। তাই এবার তোমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দেওয়ার পালা। বাবা প্লিজ, এই তো সবে মেয়েটা এত ঝড় ঝঞ্ঝা কাটিয়ে এখানে এলো, এখনই কো তাড়ানোর ব্যবস্থা করছো? এই দেখো, আরে তাড়াবো কেন? আমি তোর ভালোর জন্যই বলছি। দিশা, তুমি আমাকে যতটা খারাপ মানুষ মনে করো, আমি কিন্তু অতটা খারাপ নই গো। তাই তোমার জন্য আমি যে ব্যবস্থাটা করেছি সেটা দেখলে তুমিও খুশি হবে। জাস্ট আ মিনিট। এই নাও, আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। সব কি? ড্যাড ওকে কি গিফট দিচ্ছে হঠাৎ? দেখি তো দিশা, ফাইলে কি আছে, পেপারসগুলো দেখি একবার।
তো একটা ডিভোর্স পেপার। হোয়াট ইজ দিস ড্যাড? হ্যাঁ, এটাই তো মুক্তির একমাত্র চাবিকাঠি। আচ্ছা একটা কথা বলো, ডিভোর্স যদি না হয় তাহলে এই মিথ্যে সম্পর্কের বোঝা থেকে ওরা মুক্তি পাবে কি করে? এই জন্যেই বলে ওস্তাদের মার শেষ রাতে। সব বাস ড্যাড, পুরো বাজিটাই তো পাল্টে দিলে তুমি। তুমি এইভাবে ওদের ডিভোর্স দিতে বাধ্য করতে পারো না। এই দেখো, আরে বাধ্য করব কেন? দিশা তো নিজেই বলেছিল যেদিন ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে সেদিন এ বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ও চলে যাবে। আমি তোর ভালোই করলাম। আচ্ছা তুমি বলো ইন্দু, এই বয়সের একটা মেয়ে শুধু শুধু সারা জীবন যন্ত্রণা পাবে কেন? হ্যাঁ মমসি, তা তুমি বলো, দিশা তো দাভাইকে ভালোবেসে বিয়েটা করেনি না, বাধ্য হয়ে করেছে। ও যদি ডিভোর্সটা না দেয় তাহলে তো ওর ফিউচারটা নষ্ট হবে না? বিয়েটা কোনো ছেলে খেলা নয় তানিষ্কা। রাইট, এতদিনে তুমি একটা যুক্তিযুক্ত কথা বলেছ। বিয়েটা ছেলে খেলা নয়, কিন্তু সৌম্য আর দিশার বিয়েটা ছেলে খেলার চাইতে কম কিছু ছিল না। হুট করে রক্ত দিয়ে সিঁদুর পড়ানো, ওসব ওই পুরোনো দিনের সিনেমায় দেখতে ভালো লাগে, বাস্তবে লাগে না। তাই সৌম্য আর দিশার দুজনেরই উচিত নতুন করে জীবনটা শুরু করা। কিন্তু ড্যাড, এভাবে তো ডিভোর্স পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। হ্যাঁ ড্যাড, 6 মাস না হলে তো ডিভোর্স হয় না। হ্যাঁ জানি তো, আর সেই জন্যেই সাইনটা এখন করিয়ে রাখবো, 6 মাস বাদে ডিভোর্স হয়ে যাবে। তবে আমার যা সোর্স আছে তাতে 6 মাস কেন, 1 মাসের মধ্যেই ব্যাকডেট ফেলে আমি ডিভোর্সটা করিয়ে দিতে পারি। আর ততদিন দিশা ওর নিজের বাড়িতে গিয়েই থাকুক। কি সৌম্য, সেটাই ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ দিশা, আমার মনে হয় সেটাই তোমাদের জন্য সব থেকে ভালো হবে। দেখো, পুরনো রাগ, অভিমান, ঝামেলা এগুলো সব পেছনে ফেলে তোমাদের এবার সামনে এগিয়ে যাওয়া উচিত, আলাদা আলাদা রাস্তায়। ড্যাড এদের মুখ দেখে তো মনেই হচ্ছে না এরা সাইনটা করবে বলে। কিছু করো। কি হলো দিশা, সাইনটা করো নাকি এবাড়ির বিলাসবহুল জীবন, সুখ স্বাচ্ছন্দ্য এসব দেখে প্রতিজ্ঞাটা ভুলে যাচ্ছ? বিলাসিতার লোভ আমার কোনোদিনও ছিল না। এই সইটা করতে যদি ওনার কোনো সমস্যা না থাকে তাহলে তাহলে আমার কোনো সমস্যা নেই। ও, সবটাই আমার উপরে নির্ভর করছে, তাই তো? সৌম্য, আমার মনে হয় তোরা দুজনে এখন একটু ঠান্ডা মাথায় ভালো করে কথা বল প্লিজ। ঠান্ডা মাথায় ভেবে দেখার আর কিছু বাকি নেই। ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। সমু, যা করবি ভেবে চিন্তে কর কিন্তু, প্লিজ। ভাবনা চিন্তার আর কিছু বাকি নেই, আমি সাইন করে দিচ্ছি। স্বপ্ন বোনা ছাড়ে না রোদের আলোরা দেখে না, কে যে পর কে যে আপন, যেমন জোনাকি থেকেও আধারে। দিশা, এবার তুমি সাইনটা করো। যায় তবু ভালোবাসা যার স্বভাব, সে তো ভালো
এই অভি, দিদি, উফ, এই বুড়িটা আবার চলে এসেছে। পিসি